আমরা গতকালের ক্লাসে আমাদের সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। যেমন পরীক্ষার একটা প্রশ্ন এসেছিল যে পুলিশ কি মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন, বা কখন কি কারণে একজন পুলিশ অফিসার মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন। আমরা যদি দেখি যে এটি সম্পর্কে যে বিষয়টি বলা আছে সেটি হলো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 19-এর 1 ধারায় উল্লেখ করা আছে যে মহানগর পুলিশ কমিশনার জনশৃঙ্খলার স্বার্থে বা এলাকার আইন শৃঙ্খলার স্বার্থে মাদকদ্রব্যের দোকান বা পানশালা 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করতে পারেন। কে পারেন? পুলিশ কমিশনার। এই মাদকদ্রব্যের দোকান কে সাময়িক বন্ধ ঘোষণা করতে পারেন? যদি এরকম প্রশ্ন আসে যে মাদকদ্রব্যের দোকান বা পানশালা কে সাময়িক বন্ধ করতে পারে বা কে বন্ধ ঘোষণা করতে পারেন, তখন আমরা লিখবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 19-এর 1 ধারায় উল্লেখ করা আছে জেলা ম্যাজিস্ট্রেট এবং মহানগর পুলিশ কমিশনার এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন। কতদিনের জন্য পারেন? 30 দিনের জন্য পারেন। আর যদি আসে যে পুলিশ কখন কি কারণে মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ঘোষণা করতে পারেন, তখন আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কথাটা লিখবো না, না লিখে লিখবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 19-এর 1 ধারায় উল্লেখ করা আছে মহানগর পুলিশ কমিশনার মহানগরী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্যের দোকান বা পানশালা 30 দিনের অনধিক 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। কারো কি সমস্যা আছে এটা বুঝতে? আজাদ? স্যার। না স্যার, বুঝতে কোনো সমস্যা নাই স্যার। এই প্রশ্নটা গতবার পরীক্ষায় আসছিল যে মাদকদ্রব্যের দোকান কে বন্ধ ঘোষণা করতে পারেন। ভালো। আরেকটা হলো 21 ধারায় হলো প্রকাশ্য স্থান ইত্যাদি আটক অথবা গ্রেপ্তারের ক্ষমতা। এখানে একটা কথা বলা আছে যে যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো প্রকাশ্য স্থানে কোনো যানবাহনে আছে, চেকপোস্ট ডিউটি করাকালে এখানে বলা হয়েছে এখানে আটকপূর্বক তল্লাশি করে ইত্যাদি গ্রেপ্তার করতে পারবেন। আচ্ছা, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা কত ধারায় এটা? স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে স্যার। এখানে না, পরোয়ানা ব্যতি রেখে আছে। এখানে আর একটা বিষয় এখানে বলা আছে যে প্রকাশ্য স্থানে ইত্যাদি গ্রেপ্তারের ক্ষমতা। আমরা এটা না যাই। আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে ডোপ টেস্ট বলতে কি বোঝেন, আমাদের যদি কখনো প্রশ্ন আসে ডোপ টেস্ট বলতে কি বোঝেন, তাহলে আমরা কি দেব? আমরা লিখব যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 24-এর 4 ধারা অনুযায়ী ডোপ টেস্ট বলতে বোঝায় কোনো ব্যক্তির দেহে মাদকের কোনো অস্তিত্ব আছে কিনা তাহা পরীক্ষা নিরীক্ষার যে আয়োজন করা হয় সেটি হলো ডোপ টেস্ট। অর্থাৎ ডোপ টেস্ট কাকে বলে? আবার এমনও প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তির দেহে একজন ব্যক্তির দেহে মাদক লুকিয়ে রাখা হয়েছে মর্মে, একজন ব্যক্তির দেহে মাদক লুকিয়ে রাখা হয়েছে মর্মে তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হলে তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য লুকায়িত আছে মর্মে কোনো পুলিশ অফিসারের নিকট সংবাদ আসে, তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? সেক্ষেত্রে কোন ধারা আসবে? কি বলতে পারবা কোন ধারা আসবে? কি জাফর ইকবাল? স্যার, 24-এর 4 ধারা স্যার। না না, জিনিসটা এখানে এরকম, ক নামক পুলিশ অফিসার জানতে পারলেন খ নামক ব্যক্তির শরীরে মাদকদ্রব্য লুকায়িত আছে, এক্ষেত্রে তার করণীয় কি? তখন বুঝতে হবে এটি 24-এর 1 ধারার প্রশ্ন। অর্থাৎ
কোনো পুলিশ অফিসার তিনি যদি জানতে পারেন যে কোনো ব্যক্তি তার দেহের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে, ইসিজি, অ্যান্ডোস্কোপি ইত্যাদি বা মলমূত্র পরীক্ষা করে তার দেহের অভ্যন্তরে মাদকদ্রব্য লুকায়িত আছে কিনা তা নিশ্চিত করিবার লক্ষ্যে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এটা কি আগে বুঝতে হবে। বোঝাটা কিরকম? 24-এর 1 বক্তব্যটা হলো একজন ব্যক্তির দেহের অভ্যন্তরে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে বা লুকানো আছে, এটা। আর এখানে হলো ডোপ টেস্ট, সে মাদকাসক্ত কিনা। ডোপ টেস্টটা হলো সে সেবন করে কিনা। আর 24-এর 1 বক্তব্যটা হলো শরীরের বিভিন্ন অঙ্গে অঙ্গে, মলদ্বার হতে পারে, প্রস্রাবের রাস্তা হতে পারে, বা পেটের ভিতর গিলে খাইতে পারে, পরবর্তীতে আহ পায়খানার সাথে বের হবে, এরকম কোনো কিছু তার শরীরে লুকিয়ে রেখেছে কিনা, বা মুখের ভিতরে কোনো জায়গায় লুকিয়ে রেখেছে কিনা, গলার ভিতরে লুকিয়ে রেখেছে কিনা। এইরকম যদি, অর্থাৎ এই কোনো ব্যক্তি যদি তার দেহের মধ্যে মাদকদ্রব্য বহন করে থাকে দেহের অভ্যন্তরে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করিবার লক্ষ্যে কি করতে পারে? আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, অ্যান্ডোস্কোপি, মলমূত্র পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এটি হলো 24-এর 1 ধারা। বোঝা গেছে? জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, ক নামক ব্যক্তি তার শরীরের শরীরের স্পর্শকাতর অঙ্গে ইয়াবা বহন করা কালে পুলিশ কর্তৃক আটক হয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? এই 24-এর 1 বলা আছে তদন্তকারী কর্মকর্তা তার শরীরে এগুলা আছে, এটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বোঝা গেছে? আর যদি প্রশ্ন আসে জি স্যার। ডোপ টেস্ট কাকে বলে, এই ডোপ টেস্টের যে বক্তব্যটা, ডোপ টেস্ট সম্পর্কে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই 24-এর 4 ধারায় বলা আছে ডোপ টেস্ট, অর্থাৎ আমরা দেখবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 24-এর 4 ধারায় উল্লেখ করা আছে কোন ব্যক্তি মাদকাসক্ত কিনা। মাদকাসক্ত তার মানে কি? কোন কোন ব্যক্তি মাদকাসক্ত কিনা, এবং এই ব্যক্তিটা, যেটাকে বাংলায় আমরা বলি এডিক্টেড, যে মাদকাসক্ত কিনা, তার শরীরে মাদকের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করিবার লক্ষ্যে যে আয়োজনটা করা হয় এটি হলো ডোপ টেস্ট। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ফেরদৌসী, রাজলক্ষ্মী, জি স্যার। কি বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো তোমরা না বোঝো নাই কো? বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, ভালো কথা। একটা বিষয় এখানে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি, 26-এর 3 ধারা। আচ্ছা, আহ আরেকটা এমনও, সেটা পরবর্তীতে আসতে পারে, যদি ডোপ টেস্ট করা থেকে অনীহা প্রকাশ করে, সেটা তো একটা বিষয় আলাদা আছে। 26-এর 3 ধারাটা আমাদের জন্য, সেখানে বলা আছে যে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা কালে যদি কোনো সরকারি যানবাহন জব্দ করা হয় সেক্ষেত্রে করণীয় অনুসরণীয় পদ্ধতি কি, বা মাদকদ্রব্য বহনকালে মাদক কোনো সরকারি যানবাহনে মাদকদ্রব্য বহন করা হয়েছে মর্মে পুলিশের নিকট সংবাদ আসলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কোন সরকারি বুঝতে পারছি স্যার। যানবাহন কোন সরকারি যানবাহনে মাদকদ্রব্য মাদকদ্রব্য পরিবহন করা হয়েছে মর্মে আটক করা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। অর্থাৎ 26-এর 3 ধারায় যে বক্তব্যটা বলা আছে যে কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনের সময় যদি কোনো সরকারি বা সংবিধিবদ্ধ কোনো কর্তৃপক্ষের যানবাহন ব্যবহার করা হয় তাহলে যানবাহনটাও জব্দ করতে হবে। তবে মামলা রুজুর ক্ষেত্রে সরকারি কাজের স্বার্থে উক্ত যানবাহনটি
যে অফিসার তার নিয়ন্ত্রণকারী তার জিম্মায় দেওয়া যাবে এবং বিষয়টি এজাহারে উল্লেখ করতে হবে। মানে সরকারি কোনো যানবাহনে যদি মাদক বহন করাকালে এই যানবাহনটাকে পাওয়া যায় তাহলে লোকটা তো আটক হবেই, সাথে এই সরকারি যানবাহনটাও আটক হবে। তাহলে সরকারি যানবাহনটা আটক হওয়ার পর কি হবে? তাকে সিজ করতে হবে। সিজ করার পর কি করতে হবে? বলছে যে এই যানবাহনটা যে ব্যক্তি ব্যবহার করতো, যে কর্মকর্তা, সেই কর্মকর্তার জিম্মায় ডিউটি অফিসার এটি প্রদান করতে পারবেন, তবে বিষয়টি এজাহারে তিনি উল্লেখ করবেন। অর্থাৎ 26-3 ধারায় বলা আছে যে কোনো সরকারি যানবাহনে যদি মাদকদ্রব্য বহন করাকালে যানবাহনটি আটক করা হয় তাহলে এই যানবাহনটা তো সিজ হবেই, সাথে সাথেই এই যানবাহনটা আবার ওই কর্মকর্তার জিম্মায় দেওয়া যাবে, যে কর্মকর্তা কিনা এই গাড়িটা ব্যবহার করতে পারেন। তাহলে প্রশ্নটা হলো যে কোন সরকারি যানবাহনে মাদকদ্রব্য বহন করা কালে, কোন সরকারি যানবাহন যদি মাদকদ্রব্য বহন করা কালে আটক করা হয় সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। 36 হবে না স্যার, 3 তো না স্যার, 6। তিন আরে হবে বাবা, স্যার, দোষ। 26-3, 26-3। আবার যানবাহনে কি করবে? 26-3 ও 36-6 সেটা আলাদা। সেটা হলো যে তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে, সাথে তার বিরুদ্ধে প্রসিডিংও হবে, ওটার সাথে এটা মেলে। এখানে যানবাহন, ওখানে হলো চালকের বিরুদ্ধে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা বিষয়টা বুঝলাম যে এরকম একটা ঘটনা আছে যে যানবাহন যদি আটক করা আছে। যাক, এখানে উম, আমরা এটাতে না যাই, আমরা যে বিষয়টা আসবো। আচ্ছা, আমাদের জন্য এখানে আমরা একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখি। 36-এর মধ্যে কিছু আছে গুরুত্বপূর্ণ, যেমন 36-2। আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, বা কখন কি কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ড প্রদান করা যায়, কে প্রদান করতে পারে? আসলে 36-2 বলা আছে যে কোনো মাদকদ্রব্য অপরাধের জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হইবার পর, এখানে কিন্তু তৃতীয় দণ্ডও আছে, প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ বর্ধিত দণ্ড, তৃতীয় দণ্ড। যদি কোনো প্রশ্ন আসে, শুধু একটা আইনে বলা আছে তৃতীয় দণ্ড, সেটি হলো মাদকদ্রব্য। এখানে 36-2 এবং 3, একটা হলো বর্ধিত দণ্ড আর একটা হলো তৃতীয় দণ্ড। অর্থাৎ এখানে 36-2 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রচিত মামলায় যদি দণ্ডভোগ করার পর পুনরায় আবার এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে আদালত তাকে নির্ধারিত শাস্তির চেয়ে অতিরিক্ত শাস্তি হিসেবে বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারে। আর এখানে আরেকটা বিষয় এখানে বলা আছে তৃতীয় দণ্ড, যাই হোক ওটা আমরা জানি। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় আমাদের জানা প্রয়োজন। যদি কখনো প্রশ্ন আসে যে যদি কোনো ব্যক্তি, কোনো মাদকাসক্ত ব্যক্তি যদি ড্রপ টেস্ট করাতে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? বা ক নামক ব্যক্তির শরীরে, ক নামক ব্যক্তি একজন মাদকাসক্ত, কিন্তু কর্তৃপক্ষ তার শরীর পরীক্ষা নিরীক্ষা, তার ড্রপ টেস্ট করতে চাইলে তিনি ড্রপ টেস্ট করতে অস্বীকার করেন। এক। দ্বিতীয়ত, যে কর্তৃপক্ষ, ক নামক ব্যক্তি মাদকাসক্ত, তার কর্তৃপক্ষ ডোপ টেস্ট করে তার শরীরে মাদকের অস্তিত্ব পাওয়ার পর তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে চাইলে তিনি অনীহা প্রকাশ করেন। এক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? অর্থাৎ তার বিরুদ্ধে, তার বিষয়টা হলো তার শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে, ড্রপ টেস্ট করে যে সে নেশা করে, তো কর্তৃপক্ষ তাকে হাসপাতালে তার চিকিৎসার জন্য প্রেরণ করতে চাচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। তো 36-4 বলা আছে যে কোন ম্যাজিস্ট্রেট আদালতে কোন অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন, এখানে বলা আছে কোন অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত অন্য কোনো অপরাধে অপরাধ প্রতিবার না হয়, অর্থাৎ
মাদক সেবনে অভিযুক্ত হলে উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বিবেচনা করে চিকিৎসার জন্য তার নিজের খরচে বা তার পরিবারের খরচে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা যাবে। এ যদি যাইতে অনীহা প্রকাশ করেন তাহলে তার বিরুদ্ধে এই 36-এর 4 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিষয়টা বুঝতে পারছো? স্যার অর্থাৎ এই আমি যখন চাকরি করতাম, চাকরির সময় আমার কিছু তদন্ত মাঝে মাঝে পড়তো। তো তদন্তের সময় দেখা যেত তার শরীরে ডোপ টেস্ট করে গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, এগুলো পাওয়া গেছে। তো আমি একটা কথা বলতাম যে তার বিরুদ্ধে যদি পাওয়া যায়, তাকে তার শরীরে যেহেতু পাওয়া গেছে, তো তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। তা নিয়মিত মামলা রুজু না করে প্রসিডিং করে ডিসচার্জ করে লাভ কি? হুম। আইন তো বলছে তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো, চিকিৎসার ব্যবস্থা তো করিনি। এই জন্য অনেকে চাকরি ফেরত পেয়েছে আবার পরবর্তীতে। যাই হোক, এটা কর্তৃপক্ষের বিষয়। তো এই 36-এর 4 বক্তব্যটা হলো যে যার শরীর পরীক্ষা নিরীক্ষা করে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে, কর্তৃপক্ষ যখন তাকে সুচিকিৎসা করার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে চেয়েছেন, কিন্তু সে চাইতে অনীহা প্রকাশ করেছেন, তখন এই মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে 36-এর 4-এ। 36-এর 4ই তাকে পাঠানো যাওয়ার কথা বলা আছে এবং 36-এর 4ই তার শাস্তির কথা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। স্যার হ্যাঁ। 36-এর 3-এ কি ধরনের প্রশ্ন আসবে স্যার? 36-2 তো বর্ধিত দণ্ড তৃতীয় তিনে স্যার। দণ্ড, এটা অর্থাৎ যদি কোনো ব্যক্তি, তৃতীয় দণ্ড, এটা এখানে বলা আছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তৃতীয় দণ্ডের বিধান আছে কি, অর্থাৎ তৃতীয় দণ্ড বলা হয় এটাকে, অর্থাৎ 2বার সাজা ভোগ করার পর। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। এরপরে হলো 36-এর 36 5। সালে যে কি হলো কও? 36 সালে 2, 3, 4, 5, 6 পর্যন্ত স্যার উপধারা কয়টা ইম্পর্টেন্ট মনে হয় স্যার? 36-এর 5 বক্তব্যটা হলো যে একজন ব্যক্তি, যেমন একটা প্রশ্ন আসছিল, আমরা যেমন 11 ধারায় পড়ছি যে মুসি মেথর ডোম নিজ শ্রেণী গোষ্ঠী বা চা শ্রমিক, তারা ঐতিহ্যগত ভাবে তারা নিজেরাই যেটা পাচই বা আহ, যে চোয়ানি যেটাকে বলা হয়, তারা তারই যেটা তৈরি করে, এটা সেবন করতে গেলে লাইসেন্সের প্রয়োজন নেই। তাদের ঐতিহ্যগত ভাবে তারা তৈরি করে, কিন্তু এটা খেয়ে সে তো মাতলামি করতে পারে। এই জন্য একটা প্রশ্ন আসছিল যে ক নামক চা শ্রমিক নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় বিরক্তিকর আচরণ করে। এখন সবাই শোনো, আইনের বিষয়টা এটা এএসআই দের প্রশ্ন আসছিল যে একজন চা শ্রমিক নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় জনসাধারণের বিরক্তিকর কাজ করলেন, একজন চা শ্রমিক বা একজন ডোম। তো সবাই মনে করছে যে তার কোনো অপরাধ হবে না, আসলে বিষয়টা কিন্তু তারা পড়ে নাই। এই জন্য আইন না পড়লে তাদের ক্ষেত্রে এরকমই হয়। তো 36-এর 5-এ যে বিষয়টি বলা আছে যে আপনি যেই হন না, নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করে, বলছে অ্যালকোহল কিংবা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট হয়, বিরক্তির কোনো কাজ, মানে বিরক্তি হয় এরকম কোনো কাজ করা যাবে না, বা কোনো গাড়ি চালনা করা যাবে না। যদি করেন তাহলে সে ব্যক্তির বিরুদ্ধে এই 36-এর 5 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি অ্যালকোহল সেবন করে গাড়ি চালনা করলেন, এক্ষেত্রে এক্ষেত্রে তার অপরাধ কি, তার তার অপরাধের কথা কিন্তু বলা হয়েছে। একটা কথা জেনে রাখবা, তার অপরাধের কথা বলা হয়েছে। মনে করতে হবে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রশ্ন 36-এর 5। কিন্তু যে প্রশ্ন আছে ক নামক ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালনা করাকালে পুলিশ কর্তৃক আটক হন, এক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? তখন কিন্তু তার বিরুদ্ধে ওই সড়ক পরিবহন আইনেও ব্যবস্থা নেওয়া যাবে এবং সাথে এ ধারাও ব্যবস্থা নেওয়া যাবে। তবে একই লোকের ক্ষেত্রে যৌথ ভাবে আসার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে মাদক দ্রব্যটাই সঠিক। যদি সড়ক পরিবহন উল্লেখ করা থাকে তখন কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আসবে না। আমার কথা কি বুঝতে পারছে না, বোঝো নাই নাজমুল? স্যার বুঝতে পারছি স্যার। আমাদের সামেদুল দেখলাম একবার আসলো, 2বার চলে গেল, ঘটনা কি? নেট নেটে প্রবলেম হয় স্যার। ডিস্টার্ব মনে হয় স্যার, নেট ডিস্টার্ব।
স্যার আমি অনেক চেষ্টা করে ঢুকতে পারিনি স্যার। আমি স্যার 10 মিনিট পর ঢুকতে পারছি স্যার। তাহলে আমরা এই যে বিষয়টা এখানে দেখলাম, সেখানে বলা আছে যে একজন ব্যক্তি, তিনি যে ব্যক্তি হোক না কেন, যদি বলে যে চা শ্রমিক, ডোম, অনেকে হয়তো মনে করবে যে ডোমের কোনো অপরাধ হবে না। আসলে কথাটা তা নয়। যে ব্যক্তি হোক না কেন, যদি কোনো ব্যক্তি অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবন করে বা নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করে জনসাধারণের বিরক্তিকর কোনো কাজ করেন বা কোনো যানবাহন চালনা করেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36-5 ধারায়। আমার কথা বোঝা গেছে না বোঝা নাই? আর বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। আচ্ছা, 36-6, যেটা একটু আগে আজাদ আজাদ কথা বললাম, 36-6 বক্তব্যটা আলাদা। 6 বক্তব্যটা হলো যে মাদকদ্রব্য বহন করা কালে, অর্থাৎ কোনো সরকারি গাড়ির চালক, এখানে বলা আছে কোনো সরকারি যানবাহনের চালক মাদকদ্রব্য বহন করাকালে পুলিশ কর্তৃক ধৃত হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। আর 26-3 কিন্তু চালকের কথা বলা হয়নি, বলা হয়েছে গাড়ির প্রতি কি ব্যবস্থা গ্রহণ করা যাবে। 36-6 বলা আছে চালকের প্রতি, বলছে যে 36-6 বলা আছে যে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে, এছাড়াও বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা যাবে। অর্থাৎ সে যতগুলো মাদক বহন করছে সেই মাদক অনুযায়ী যে ধারা হয় হবে সেটা হবে, তাই বলে কিন্তু তার ধারাটা ওই 36-6 শাস্তির কোনো বিধান নেই। এটা বুঝতে পারছো? 36-6 বলছে যে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে মাদকের পরিমাণ অনুযায়ী, সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। এটা হলো তার বিষয়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। এখানে কি তোমরা বুঝতে পারছো? যদি এরকম প্রশ্ন আসে যে ক নামক সরকারি গাড়ির চালক 500 বোতল ফেন্সিডিল ফেন্সিডিল সহ সরকারি গাড়ি চালনাকালে পুলিশ কর্তৃক ধৃত হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, তখন কথাটা আমাদের ওটাই লেখা যাবে 36-6টাই বুঝতে হবে 36-6 পরে। আমার কথাই বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, একটা জিনিস আমি দেখ, 36-6 মধ্যে বক্তব্য বুঝলাম। 37 ধারা, যদি এখানে বলা আছে যে কোনো স্থানে মাদকদ্রব্য প্রস্তুতের যন্ত্রপাতি পাওয়া গেলে পুলিশের করণীয়। কোনো স্থানে মাদকদ্রব্য প্রস্তুত করা হয় এইরকম কোন যন্ত্রপাতি পেলে পুলিশের করণীয়। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 37 ধারায় বলা আছে এরকম কোন যন্ত্রপাতি পেলে পুলিশ তা আটক করতে পারবেন এবং সেই ব্যক্তির বিরুদ্ধে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 37 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাক, বেআইনি তল্লাশি ইত্যাদি তার আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে একটা বিষয় আমরা এখানে দেখবো, সেটা হলো যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য বহন করাকালে কোনো শিশু আটক হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। আসলে 52 ধারার বক্তব্যটা আছে, এটা আমরা গুরুত্ব না, আমাদের জন্য গুরুত্ব একটাই এখানে, 56 ধারার বক্তব্য। 56 ধারার বক্তব্যটা কি? ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মূল্য আছে কি? 56 ধারা। অর্থাৎ ক্যামেরায় গৃহীত কোনো ছবি, রেকর্ডকৃত কথাবার্তা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এটার কোনো মূল্য আছে কি নাই। তো আমরা যদি দেখি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 56 ধারার মধ্যে উল্লেখ করা আছে যে এটির গ্রহণযোগ্যতা আছে। কিভাবে? যে এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আহ তদন্তকারী সংস্থার কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ বা ক্ষতি সংগঠন বা সংগঠনের প্রস্তুতি, সংগঠনের সহায়তা ইত্যাদি স্থির চিত্র, অর্থাৎ এই মাদকদ্রব্য অপরাধ সংগঠিত হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে বা ঘটে গেছে বা প্রস্তুতি নিচ্ছে, এইগুলোর যে স্থির চিত্র, রেকর্ডকৃত কথাবার্তা বা ভিডিও, এগুলো যদি কারো কাছে ধারণ করে রাখা হয়, বলছে এই ধারণকৃত জিনিসগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে একজন ব্যক্তি আদালতে দাঁড়িয়ে তার জবানবন্দিটা দিলে যতটুকু মূল্যবান বা যতটুকু আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, এইরকম কোনো অপরাধের কোনো স্থিরচিত্র,
ভিডিও চিত্র বা চলচ্চিত্র বা রেকর্ডকৃত কথাবার্তা যদি ধারণ করে রাখা আছে মর্মে কারো কাছে থাকে, তাহলে সেটাও একজন মানুষের মুখের কথার মতো আদালতে গ্রহণযোগ্যতা পাবে। এটি 56 ধারায়। অর্থাৎ এই অডিও ভিডিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রহণযোগ্য কি, এগুলো তোমাদের প্রশ্ন আসবে কিনা এটা আমরা বুঝতে পারি। তারপরও একটু আমরা নলেজ দিয়ে রাখলাম, যদি আসে যেন এক লাইন হলেও আমরা দেখে শুনে লিখতে পারি, যেহেতু আমাদের পরীক্ষাটা হবে ওই দেখে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কিছু আরো কারো কিছু বলার আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়ে? না স্যার। আচ্ছা, একটা প্রশ্ন যদি তোমাদের কখনো আসে, যৌথ অভিযান বা যুগপৎ অভিযান, এটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আছে, 23 ধারার মধ্যে বলা আছে। যাই হোক, না দেখি আমরা এখানে ডিজিটাল তো আইন নাই এখন, সাইবার নিরাপত্তা আইন চলে আসছে। আমরা কিছু কিছু বিষয় এখানে আলোচনা করতে যাচ্ছি, কারণে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিষয়টা আলোচনা করব। নারী ও শিশু নির্যাতন দমনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। যদি কখনো প্রশ্ন আসে যে যদি কখনো প্রশ্ন আসে যে নবজাত বলতে কি বুঝি, নবজাত বা নবজাতক, যেটা নবজাতক বলা হয়, নবজাতক শিশু, অর্থাৎ নবজাতক শিশু, এই সম্পর্কে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সংজ্ঞাগুলো আছে এটা দেখতে হবে। তো বলছে 40 দিনের নিচে প্রত্যেক শিশুই নবজাত শিশু হিসেবে গণ্য হবে। আমরা এত কিছু না আসি, এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি সেটি হলো যে এখানে কিছু কিছু ধারা আছে। যেমন আমরা যদি দেখি এখানে যে 9-1 ধারা, এখানে ধর্ষণ সংক্রান্ত অপরাধের কথা এখানে উল্লেখ, 9-1। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে ক নামক ব্যক্তি খ নামক নারীকে, ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরের মধ্যে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন কাজ করে, এটা কোন ধরনের অপরাধ? আসলে এটা ধর্ষণ। তো যদি একটা কথা বলে নেই, যদি কখনো সংজ্ঞা আসে যে সংজ্ঞা লিখন ধর্ষণ, সেখানে আমরা কোন ধারা দেব? 75 ধারা 3 একর প্যানেল স্যার। বোর্ডে 375 স্যার। 375 ধারা স্যার। আচ্ছা শোনো, যদি কখনো, ভালো কথা বলে নেই, যদি কখনো প্রশ্ন আসে ধর্ষণ, তাহলে শুধুমাত্র 375। যদি কখনো প্রশ্ন আসে শ্লীলতাহানি, তাহলে শুধুমাত্র 354। জেনে রাখবা, শ্লীলতাহানি আর যৌন নিপীড়নে এক না। ধর্ষণের কথা বলা হয়েছে, স্যার ধর্ষণের শাস্তির কথা কিন্তু বলা নেই। হ্যাঁ বলো। স্যার ওই দর্শনের সংজ্ঞা 375 স্যার। কিন্তু যদি স্যার এই যে দর্শনের এই যে দুইয়ের উমুতে আছে, এই দুইয়ের উমু কি ব্র্যাকেটে লেখার দরকার আছে? এটা সরাসরি কোনো 375 লিখে সুযোগ দেবো। নাই, কোনো সুযোগ নেই, ডাইরেক্ট প্যানেল কোড। স্যার আচ্ছা, এখন প্রশ্নটা হলো এরকম যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরের মধ্যে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে, কয়ের অপরাধ কি? তাহলে মনে করতে হবে 9-1 ধারা, অর্থাৎ একা কর্তৃক ধর্ষণ 9-1। 9-2 হলো, 9-2 হলো যে ধর্ষণ করে মৃত্যু ঘটানো, একা কর্তৃক ধর্ষণ করে মৃত্যু ঘটানো। আর 9-3 হলো দলবদ্ধভাবে ধর্ষণ, অর্থাৎ 3জন ব্যক্তি যদি ধর্ষণ করেন, অর্থাৎ একের অধিক 2জন ব্যক্তিও যদি কোনো নারীকে ধর্ষণ করেন, আহত করেন বা ধর্ষণ করে মেরে ফেলেন, তার শাস্তির কথা বলা আছে 9-3 ধারায়। এখানে 9-4 বক্তব্য আছে, এখানে একটা 9-4 একটা কথা বলা আছে, ধর্ষণ করে আহত করার শাস্তির কথা বলা হয়েছে। আমরা এখানে যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো যে পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে, পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে এই দায়ভার কার উপর বর্তায়, বা পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি, বা কোনো পুলিশ যদি কোনো নারীকে ধর্ষণ করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? দেখো, আমরা ভুল করে কিন্তু কখনোই 9-5 দেব না, কারণ পুলিশ করুক আর একজন পাবলিক করুক, কোনো মেয়েকে রেপ করলে তার জন্য নারী শিশু নির্যাতন দমন আইনের নির্দিষ্ট ধারায় শাস্তি হবে। তো তুমি মনে করতেছো পুলিশ কর্তৃক, এখানে কিন্তু পুলিশ হেফাজতের কথা বলা হয়নি। যেহেতু হেফাজতের কথা বলা হয়নি, তাহলে ধরে নিতে হবে যে এটা হেফাজতের ধারা আসার কোনো সুযোগ নাই।
তো তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এরকম প্রশ্ন আসতে পারে যে পুলিশ কর্তৃক কোনো নারী ধর্ষিত হলে আইনের বিধান কি। অর্থাৎ পুলিশ করুক আর পাবলিক করুক, আইনের বিধান হলো তার শাস্তি, 9-1 ধারায় তার শাস্তির কথা উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হলো, পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে সংশ্লিষ্ট পুলিশ দায় দায়িত্ব কার উপরে বর্তায়। তখন আসবে 9-5 ধারা। 9-5 ধারার বক্তব্যটা হলো যে পুলিশ হেফাজতে থাকাকালে কোনো নারী ধর্ষিত হলে ওই হেফাজতের দায়িত্বে যিনি আছেন সেই ব্যক্তি, সেই ব্যক্তির প্রতি ধর্ষণের অপরাধ প্রমাণিত না হলেও ওই নারীটি যে পুলিশ হেফাজতে থাকাকালে ধর্ষিত হয়েছেন, সে কারণে তিনি যে হেফাজতের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে 9-5 ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। আর অনেকে মনে করে কি যে পুলিশ যদি কোনো নারীকে রেপ করে তার বিরুদ্ধে মনে হয় 9-5 ধারা হবে না। একজন মানুষ, সাধারণ পাবলিক যে অপরাধ করলে শাস্তি হবে, পুলিশ করলে একই শাস্তি হবে। তো 9-5 ধারাটা কি, পুলিশ হেফাজতে একটা নারী ধর্ষিত হয়েছে, তো যাদের হেফাজতে ছিল, যাদের হেফাজতে ছিল তারা মেয়েটাকে রেপ করে, কিন্তু মেয়েটা রেপ হয়েছে, এই জন্য বলছে তার ব্যর্থতার কারণে তার বিরুদ্ধে শাস্তি 9-5 ধারা। আবার যদি প্রশ্ন আছে ক নামক সেন্ট্রি, অমুক থানার একজন বা ফাঁড়ির একজন কনস্টেবল, তিনি হাজতে থাকা আসামিকে বের করে প্রগতির ডাকে বাইরে, অর্থাৎ বাথরুমে নিয়ে যাওয়ার কথা বলে তার সাথে যৌন কাজ করেন, এক্ষেত্রে তার বিরুদ্ধে দুটো ধারা আছে। প্রথম হলো ধর্ষণের ধারা, দ্বিতীয়ত হলো হেফাজতে ব্যর্থতার ধারা। বিষয়টা ক্লিয়ার? কি আমার জি কথা স্যার। বুঝতে পারছো? এখানে অন্য কিছু আসবে না, যাই হোক। আচ্ছা, এখন 9-ক যদি কোনো প্রশ্ন আসে, এগুলো তোমাদের আসবে কিনা জানি না, একটু জ্ঞান দিচ্ছি এ কারণে যে যদি প্রশ্ন আসে, একটা কথা জেনে রাখো, যদি প্রশ্ন আসে ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি প্রত্যেকদিন তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে। কি, ক নামক ব্যক্তি তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে, তার স্ত্রী স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা, এক্ষেত্রে তার স্বামীর অপরাধ কি। সবাই মনে করবে যেহেতু স্ত্রীর কথা বলছে তাহলে মনে হয় 9-5 হবে, হ্যাঁ, 9-ক হবে, তার মানে 9-ক হবে এখানে না। এটা প্যানাল কোডের 306 ধারার প্রশ্ন। তাহলে এই প্যানাল, নারী শিশু নির্যাতন দমন আইনের 9-ক কখন হবে? কোন নারীর সম্ভ্রম হানি ঘটার প্রত্যক্ষ কারণে, অর্থাৎ কোন নারীকে যদি রেপ করা হয়, রেপের বিচার যদি নারী মানে রেপের কারণে লজ্জায় ঘৃণায় নারীটি যদি আত্মহত্যা করেন, সেক্ষেত্রে। কিন্তু আমরা না বুঝে শুনে আমরা কিন্তু এখানে ওই ওই স্বামী তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করেছে, এরপর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, এই জন্য আমরা কিন্তু এই শিশু নির্যাতন দমন আইনের 9-ক ধারা দেই। আসলে এটা সঠিক না। 9-ক কথা বলা আছে কোন নারীর সম্ভ্রম হানি ঘটার প্রত্যক্ষ কোনো কারণে, অর্থাৎ নারীটির সম্ভ্রম হানি ঘটেছে এর প্রত্যক্ষ কারণে কোন নারী যদি লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন সেক্ষেত্রে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এগুলো আছে। এখন যদি প্রশ্ন আছে ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি তিনি বাসে করে গুলিস্তান যাওয়ার পথে পাশের সিটে বসা পাশের সিটে বসা নারীকে, নারীর শরীরে স্পর্শ করেন, এটা কোন ধারার অপরাধ? এটা নারী শিশু নারী শিশু দমন আইনের 10 ধারা স্যার। 10 ধারা, এটাকে যৌন নিপীড়ন বলা হয়। অর্থাৎ এটি যৌন নিপীড়নের অপরাধ, এটা কখনো আবার ছিল তানি হবে না, এটা যৌন নিপীড়ন। অর্থাৎ 10 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করেন, বাসে যাওয়ার সময়, ট্রেনে যাওয়ার সময়, বা হাট বাজারে কিংবা মার্কেটে কিংবা সিনেমা হলে ছবি দেখার সময়, যেখানে হোক, যদি কোনো নারীর কোনো অঙ্গে স্পর্শ করেন বা তার পা দিয়ে নারীটির শরীরে স্পর্শ করেন, তাও একই ধারার অপরাধ। এটা হলো 10 ধারা, অর্থাৎ যৌন নিপীড়ন বলা হয়ে থাকে। এখানে পেনাল কোডের 354 আসার কোনো সুযোগ নাই। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে, এখানে কথাটা এখানে উল্লেখ করা আছে, বা অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে এই কাজটি করে থাকে। আর যদি প্রশ্ন আসে যে
মানে ভিক্ষাবৃত্তি, কোনো শিশুকে দিয়ে যদি ভিক্ষাবৃত্তি করানো হয়, এটা একটা অপরাধ আছে। আমরা ধর্ষণের ফলশ্রুতিতে এটা দরকার নেই আমাদের। 12 ধারাটা আমাদের এখানে প্রয়োজন হতে পারে, যে এটা এরকম না, তবে 14 ধারাটা আমাদের জন্য প্রয়োজন। এরকম যে কনক পত্রিকার সম্পাদক, কনক পত্রিকার সম্পাদক, এই সম্পাদক সাহেব নারী ও শিশু নির্যাতন দমনের রচিত মামলার ভিকটিম বা শিশুর ছবি প্রকাশ করলেন তারপর, বা আহ, ওই আর কি খুলনা জেলার বাংলা বাজার পত্রিকার সাংবাদিক নারী ও শিশু নির্যাতন দমনের রচিত মামলার ভিকটিমের ছবি প্রকাশ করলেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই? এটি 14 ধারার অপরাধ। অর্থাৎ 14 বলা আছে যে কোনো ভিকটিমের ছবি মানে পরিচয় প্রকাশ পায়, কোনো নারী বা কোনো শিশুর পরিচয় প্রকাশ পায় এরকম কোনো ছবি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে 14(2) অনুযায়ী। অর্থাৎ 14(2) ধারাটা আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। আর এখানে এরকম কোনো কিছু নাই, মানে তোমাদের পড়ার জন্য, অন্যদের তো অনেক কিছু আছে, তারপরে আমরা দেখি এখানে কিছু আছে কিনা। না, এরকম কিছু নাই। আচ্ছা, একটা নতুন করে সংযোজন আসছে, এটা তোমাদের জানা প্রয়োজন। 32(ক), নারী ও শিশু নির্যাতন দমনে 32(ক), অর্থাৎ ধর্ষক এবং ধর্ষণের শিকার নারীর ডিএনএ বাধ্যতামূলক। অর্থাৎ সেখানে এই 32 কথা বলা আছে যে অন্যান্য আইনে যাই কিছু থাকুক না কেন, ধর্ষণের শিকার নারী এবং ধর্ষকের ডিএনএ পরীক্ষা ডিএনএ আইন 2014 অনুযায়ী করাতে হবে। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে ধর্ষণের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ জনিত অপরাধের ক্ষেত্রে ডিএনএ বাধ্যতামূলক কি, বা এমন প্রশ্ন হতে পারে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে ডিএনএ বাধ্যতামূলক, তখন আমরা লিখব যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32(ক) ধারায় উল্লেখ করা আছে যে ধর্ষণজনিত অপরাধের ক্ষেত্রে ধর্ষক এবং ধর্ষণের শিকার নারীর ডিএনএ করা বাধ্যতামূলক। আমার কথা কি বুঝতে পারছো সবাই? বুঝতে পারছি স্যার। এখন তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আর কালকে আমরা যে, স্যার, হ্যাঁ বলো। স্যার এই নারী শিশুদের দমন আইনের 9 কটা স্যার একটু ভালো বুঝি না স্যার। ও বোঝা লাগবে না, বাকিটা শেষ করবে, নিজে বুঝে নিও। 9(ক) হলো যে ধর্ষণের ফলে, দেখা গেল 9(ক) হলো যে একটা নারীকে রেপ করা হয়েছে, কিন্তু নারীটা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। তো এই আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে অভিযুক্ত করা যাবে যে রেপ করেছে তাকে। বিষয়টা স্যার, বোঝা গেছে? জি স্যার। 305 জন্য ফাংশন। নয়, 305 নামে 306 পেনাল কোড আলাদা ওটা। বুঝতে পারছি স্যার। আর কিছু আছে কারো? জান্নাতুল বা রাজলক্ষ্মী বা অন্য কেউ, আজাদ, কিছু বলবা জান্নাতুল? কি কিছু বলার আছে রাজলক্ষ্মী? না স্যার। শোনো, যখন যে প্রশ্ন আসে, আমি এই জন্য একটা কথা বলি, পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটা নিয়ে আগে ভালো করে পড়বা। তোমার এখানে কোনো ক্ষতি নেই, তুমি যে 10 মিনিট প্রশ্নের প্রতি ব্যয় করো, এরকম না যে তুমি লিখতে লিখতে সময় পাবা না। এই 10 মিনিট ব্যয় করলে কি হবে, তুমি সুন্দর ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ তুমি বুঝতে পারবা। এমনও আছে আহ, নারী শিশুর প্রশ্ন আসছে, তো তুমি নারী শিশুর প্রত্যেকটা ধারা দেখো, এর উত্তরটা কোন ধারায় লেখা আছে। আন্দাজে একজনের মুখে শুনে সে ভুল লেখলো, তুমি ভুলটা লিখে দিলে তো হবে না। বিষয়টা বুঝতে পারছো? ওই গাইড দেখে উত্তর দিলে হবে না। হ্যাঁ ভেদসি বলো। স্যার আমি ওই সিআরপিসি 53 ধারাটা বুঝতে পারিনি স্যার। এই আপত্তিকর অস্ত্রশস্ত্র হস্তগত করিবার ক্ষমতা। আচ্ছা, এটা হলো সিআরপিসি 53 ধারার বক্তব্যটা হলো যে 51 ধারা অনুযায়ী যে ব্যক্তির দেহটা তল্লাশি করা হয়েছে, সিআরপিসির 51 ধারা, সিআরপিসির 51 এবং 52 ধারা অনুযায়ী যাদের শরীরটা তল্লাশি করা হয়েছে, এই তল্লাশি করাকালে তার কাছে যে সকল আপত্তিকর অস্ত্র শস্ত্র জিনিসপত্র পাওয়া যাবে, সেগুলো
হেফাজতে নেওয়ার বিষয়ে বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ সিআরপিসির 51-তে বলা আছে একজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। 51 ধারায় যে ব্যক্তির দেহটা তল্লাশি করা হলো তার কাছে যদি কোনো আপত্তিকর কোনো মালামাল বা অস্ত্রশস্ত্র পাওয়া যায়, তাহলে পুলিশ অফিসার কি করবেন? হেফাজতে নেবেন না? সেটাই জি ওখানে স্যার। বলা হয়েছে 53 ধারায়। আর কারো কিছু নাজবুল? আর আজকের গুরুত্বপূর্ণ ধারাগুলো স্যার একটু যদি বলতেন, আজকে আজকে যে পড়াইছেন। আজকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাদের শিক্ষার জন্য এই জন্য প্রয়োজন যে যাতে পরীক্ষা আসলে তোমরা অন্তত মনে সাহস রেখে পরীক্ষাটা দিতে পারো। বুঝতে পারছো? আচ্ছা স্যার। শোনো, ওই যে আমি ভিডিওতে দেখি, অনেকের ভিডিওতে দেখি মানে হাজারে হাজারে ভিউ, হাজারে হাজারে লাইক। হ্যাঁ, তো আমাদের গুলোতে আসে না, কারণ কি একটা কথা জানো তো, আমি যেগুলো ক্লাস করাচ্ছি এখন আসলে কি আমি ভুল পড়াচ্ছি কিনা, আমার তো তাই মনে হয়। আর স্যার ঘটনা হচ্ছে কি স্যার, ওরা তো আগের যুগের ওই প্রশ্ন পড়া বা গাইড পড়ার অভ্যাস, এই জন্য স্যার আর আপনার তো আধুনিক যুগের প্রশ্ন স্যার প্যাটার্ন, এটাও ওদের কাছে দিতে হবে। আজকের স্যার এক লোকের সাথে যেমন স্যার বলি স্যার, আপনার যেমন জনৈক এক লোক অস্ত্র পাইছিল, অস্ত্র পাই ডিউটি অফিসার মানে জব্দ তালিকায় না করে থানায় নিয়ে এসে ডিউটি অফিসার কাছে জব্দ করছে। তা সেখানে স্যার সে ধারা দেশে স্যার আপনাদের 7 ধারার বিধান লঙ্ঘন করছে। ডিউটি অফিসার কোনো অপরাধ করে না জব্দ তালিকা, কিন্তু সে দেশে স্যার 217 এবং 218 পেনাল কোড। তখন আমি ভাবলাম যে একটা লোকের দুইটা শাস্তি হয় কিভাবে? ওগুলো জানো না, ওগুলো বোঝে না, এই জন্য প্রশ্নে যদি এরকম উল্লেখ করা থাকতো যে ক নামক ব্যক্তি রাস্তায় টহল ডিউটি করাকালে বা ক নামক সাব ইন্সপেক্টর রাস্তায় টহল ডিউটি করাকালে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন, কিন্তু তিনি যার নিকট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তাকে এই মামলার দায় থেকে বাঁচানোর লক্ষ্যে, তা সে উদ্ধার করে তাকে বাঁচাবে কি জন্য আবার এখানে? সে তো উদ্ধারে করলো তার কাছ থেকে, তাই না? যদি এমন জি হয় স্যার। তার কাছ থেকে অস্ত্র পেয়েছেন তাকে ছেড়ে দিয়েছেন, এটা আর একটা বিষয়। কিন্তু প্রশ্নে তো এরকম বলা নেই। প্রশ্ন হলো যে আপনি টহল ডিউটি করাকালে একটা অস্ত্র উদ্ধার করছেন, অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসছেন, থানায় আনার পর ডিউটি অফিসার এটাকে সিজ করছে, আপনার কাজের বৈধতা এবং তার কাজের বৈধতা হতে পারে। বিষয়টা হলো যে আপনার এখানে আপনার উচিত ছিল ঘটনাস্থলে জব্দ লিখে করা, করেন নাই, এই জন্য আপনি নিজেকে অদক্ষতার পরিচয় দিয়েছেন। আর ডিউটি অফিসার জব্দ লিখে করতে বাধ্য, অস্ত্র যে কোনো জায়গায় পাওয়া যায়। এই অস্ত্রটা যদি আবার এমন হতে পারে, আমরা যদি এখন ইয়াকে জমা দেই, মনে করো ওই অস্ত্রটা আমরা যদি এখন আহ, সরকারি কোষাগারে জমা দিই, মানে সরকারি অস্ত্রাগারে জমা দিতে যাই, তা সেখানে কি হবে? সেখানে আর জব্দ তালিকা হবে না, সেখানে চালান দিতে হবে। অর্থাৎ চালান কপি বুঝাই দিয়ে, মানে সেম প্রায় জব্দ তালিকার মতোই, সে রিসিভ করে নিয়ে নিবে, তো এই অস্ত্রটা বুঝাই নিলাম। তো যেহেতু জব্দ তালিকা করে নাই, তা ডিউটি অফিসার জব্দ তালিকা করার তো কোনো অপরাধ নাই। কিন্তু জব্দ তালিকা একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে, সেটাও হতে পারে অমুকের উপস্থাপন মতেও হতে পারে, এটা তো কোনো অপরাধ নাই। জি স্যার। ডিউটি অফিসার কি জব্দ তালিকা না করে রাখে দিবে? এখানে না শোনো, স্যার। এগুলো আইন তো এগুলো বোঝে না, এগুলো আইনের বিষয়গুলো আছে। ওই যে একজনে তর্ক করছিল যে 7 বছরের যুবক বা 9 বছরের যুবক, 8 বছরের একজন যুবক আর কি, 8 বছরের একটা ছেলে, 8 বছরের একজন ছেলে একটা তার বাবার পিস্তল দিয়ে একজনকে গুলি করে হত্যা করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। কে বলছে ব্যবস্থা নেওয়া যাবে না? পেনাল কোডের 300 ধারার ব্যতিক্রমে কি বলা আছে যে যিনি গুলি করবেন তার বয়স যদি 9 বছরের নিচে হয় তাহলে তার কোনো অপরাধ হবে না? না স্যার, তা বলা নাই স্যার। মামলার দরকার, মামলা হবে, মামলা হওয়ার পর এটা সে প্রমাণ করুক তার বয়স 9 বছর পূর্ণ হয় নাই, আদালত তাকে অব্যাহতি দিতে পারে, কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে না। সিআরপিসির 154 ধারায় কি বলা আছে কোথাও? কি? না স্যার। তাহলে এই যে ছাত্ররা লাফালাফি করছে ছাত্রের বিরুদ্ধে মামলা হবে না, কে বলছে মামলা হবে না? আপনি যে ফৌজদারি অপরাধ করছেন মামলা হবে না? সিআরপিসির 154 থেকে বলা আছে যে আন্দোলনের সময় যদি এরকম কিছু করে তাহলে এটা মাফ হয়ে যাবে। ফাইল, ভিডিও না ফুটেজ স্যার, গুলো এরকম আছে, নাই স্যার। তারা ভাঙচুর করছে, এগুলো আছে, এগুলো কোথায় যাবে? তো এই জিনিসগুলো যারা বোঝে না তাদের সাথে কথা বলে লাভ নেই, ওরা ওদেরটা পড়ুক, আমরা আমাদেরটা পড়ি, ঠিক আছে? আর জি হ্যাঁ স্যার। বলো। আর যদি প্রশ্ন আছে স্যার, নারী শিশু পাচার রোধ করবে একজন টিএসআর দায়িত্ব কর্তব্য কি? নারী ও শিশু পাচার রোধ করবে তো মানব পাচার আইনে তোমাকে যেতে হবে। এটার
আর করণীয়টা হলো যে পাচার রোধ করবে এরকম যদি সন্দেহজনক কোনো হয়, এরকম কোনো কিছু বলা নাই করণীয় কি, যে এই কাজ করতে হবে। এখানে হতে যে কোনো শিশুর যাতে পাচার না হয় সে সংক্রান্তে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বুঝতে পারছো? এছাড়া আর কোনো, এটা বাস্তব অভিজ্ঞতার প্রশ্ন। যে জি স্যার। মাদ্রাসা বা স্কুল মাঠ কিংবা বিভিন্ন স্থানে গিয়ে এই কিভাবে মানব পাচার হয় এই সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বাচ্চাদেরকে পরামর্শ দিতে হবে। এ সমস্ত ফালতু প্রশ্ন পড়ো না। বুঝতে পারছো? জি স্যার। এগুলো ওই যে কোন ছাগলের দল তার গ্রুপে দেয় এই জাতীয় প্রশ্নগুলো পড়বা না। যেটা আমাদের যুক্তিসঙ্গত সেটা বলো। রাকিব কিছু বলবা? কিছু বলবা রাকিব? নাই। তো ঠিক আছে, কিছু ভালো বলবো থাকো। না স্যার, এমনি কি ডিউটি রাখছি তো। ওই ইউটিউবে তোমরা ভিডিওটা পাবা আধা ঘন্টা পরে, দেখে নিও। সবাই ভালো থাকো। আর যারা যারা ক্লাসে আসে নাই, কালকেও যথাসময়ে ক্লাস হবে, সবাইকে আসতে বলো। আর তোমাদের ইন্টারনেট চালু হয়ে গেলে আমরা রাতে ক্লাস নেব, এবং যেহেতু কয়েকদিন ক্লাস হয় নাই, আমরা সকাল 7টায় উভয় কমন গ্রুপে ক্লাস নিয়ে নেব। বুঝতে পারছো? কমনে, জি স্যার। বুঝলে? কমন বলতে তোমাদের একদিন নেব, কমন বলতে তোমাদের একদিন নেব, পরের দিন তাদের নেবো, আবার তারপরের দিন তোমাদের। বুঝতে পারছো? সকালে, জি স্যার। জি স্যার। মানে এটা আমরা কভার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।